তারেক রহমানকে বরণের শেষ মুহূর্তের প্রস্তুতি জোরদার করা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা বিভিন্ন স্থান থেকে ঢাকামুখী নেতাকর্মীরা। আসবে পীরে বীরের বেশে তারেক রহমান বাংলাদেশে 17 বছর পরে আসতেছে, আমাদের খুশির একটা দিন না? দলীয় কর্মীরা আসছে, ওনাদের আনন্দগণ মুহূর্তগুলো দেখে বুঝতে পারতেছেন আমরা কতটা আনন্দিত। ঘন কুয়াশায় পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে বন্ধ চলাচল, পারাপারের অপেক্ষায় 2 শতাধিক যানবাহন, যাত্রীদের ভোগান্তি। এবার নিজস্ব -4 3 2 1 নাও। এবার নিজস্ব প্রযুক্তির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সফল পরীক্ষা চালালো ভারত। 80 কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে রয়েছে আমি মারফি রহমান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত সংবাদ জানাবো। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে কাল দেশে ফিরছেন তারেক রহমান। স্লোগান উৎসবে তাকে রাজস্বিক অভ্যর্থনা জানাতে প্রস্তুত বিএনপি নেতাকর্মীরা। রাজধানীর 300 ফিট সড়কে মঞ্চ নির্মাণের কাজ প্রায় শেষ, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়ক দিয়ে তারেক রহমানের আগমন উপলক্ষে বিএনপি নেতাকর্মীদের ঢাকায় আসতে দেখা যায়। কেউ দলগতভাবে, কেউ আসছে ব্যক্তিগত উদ্যোগে। এরই মধ্যে 300 ফিট এলাকার সংবর্ধনা স্থলে ভিড় করেছেন অনেকে। কেউ কেউ মঞ্চের সামনে থেকে প্রিয় নেতাকে দেখার জন্য আজ রাতে 300 ফিটে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আগমনকে ঘিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। বিমানবন্দর থেকে 300 ফিট হয়ে এভার কেয়ার হাসপাতাল পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি চোখে পড়ার মতো। বাংলাদেশ সময় আজ রাত 12টায় সপরিবারে লন্ডন থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন তারেক রহমান। 2008 সালের 11 সেপ্টেম্বর চিকিৎসার জন্য লন্ডনে যান তারেক রহমান। আমি আসলে গতকালকে রাত্রে আসছি। আমি আসছি কুমিল্লা চট্টগ্রাম থেকে। আমরা এত যে আনন্দিত এটা বলার বাহির। আপনারা দেখতেছেন এখানে যে আমাদের যে দলীয় কর্মীরা আসছে, ওনাদের আনন্দগণ মুহূর্তগুলো দেখে বুঝতে পারতেছেন আমরা কতটা আনন্দিত। আমার নেতা তারেক রহমান বীরের মতো দেশে চলে আসছে। আমি আজ চলে আসছি তারেক রহমানের জন্য, আমার নেতা তারেক রহমানের দেখার জন্য। তারেক রহমানের সংবর্ধনার প্রস্তুতির বিষয়ে জানাতে যোগ দিচ্ছেন সহকর্মীরা। রাজধানীর 300 ফিট এলাকায় আছেন আরেফিন শাকিল। প্রথমে যাব তার কাছে। শাকিল, সংবর্ধনা মঞ্চ তৈরি সহ অন্যান্য প্রস্তুতি কোন পর্যায়ে আছে? নেতাকর্মীরা নিশ্চয়ই খুব উচ্ছ্বসিত এবং আনন্দিত, তারা কি বলছেন এই বিষয়ে? সব মিলে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ মারফি। একেবারেই প্রস্তুতি শেষ পর্যায়ে, অর্থাৎ যারা এই সংবর্ধনা অনুষ্ঠান করার জন্য যে ধরনের প্রস্তুতি থাকা দরকার বিএনপির পক্ষ থেকে সেটি সম্পন্ন করা হয়েছে। দলের নেতাকর্মীরা খুব স্বাভাবিকভাবে তারা উজ্জীবিত, তারা খুশি। তাদের জন্য বেশ কাঙ্ক্ষিত একটি দিন আগামীকাল হতে যাচ্ছে এবং সেই দিনের কারণে এখন পর্যায়ে অর্থাৎ প্রায় 24 ঘন্টার আগেই অনেক নেতাকর্মী কিন্তু এরই মধ্যে মঞ্চের সামনে এসে জড়ো হচ্ছেন, তারা স্লোগান দিচ্ছেন এবং সেই সঙ্গে তারা তাদের যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস প্রকাশ করছেন। আপনারা হয়তো ছবিতে দেখতে পাচ্ছেন ঢাকার বাইরে থেকে যারা আসছেন তারা কিন্তু এই মঞ্চের সামনে এসে এখন জড়ো হচ্ছেন। যদিও মঞ্চের সামনে আসলে সেই অর্থে বিএনপির কোনো নেতা এখন পর্যন্ত নেই, একেবারে তৃণমূল পর্যায়ে যারা ওয়ার্ড পর্যায়ে নেতাকর্মী তারা কিন্তু এসে সমর্থক, তারা স্লোগান দিচ্ছেন তারেক রহমানের নামে এবং তারা বলছেন তাদের জন্য এই দিনটি এবং বেশ কাঙ্ক্ষিত, যেমন তেমনি বেশ সংগ্রামের পর কিন্তু এই দিনটি তাদের সামনে এসছেন। এবং তারেক রহমান বাংলাদেশে ফেরার পর বাংলাদেশের গণতন্ত্রের পথে যেমন যাত্রা শুরু হবে, তেমনি বিএনপির রাজনীতিতেও বেশ বড় ধরনের প্রভাব পড়বে বলে তারা মনে করছেন। কারণ তারেক রহমান দীর্ঘদিন 2018 সালের পর থেকে তিনি বিএনপির পূর্ণ দায়িত্ব থাকলেও তিনি বিলেতে ছিলেন, বিদেশে ছিলেন। ফলে তার এই সশরীর উপস্থিতি দলের আগামী ভোট যুদ্ধ, আগামীর সংকট মোকাবেলায় বড় ধরনের নিয়ামক শক্তি হিসেবে কাজ করবে বলে তারা মনে করছেন। এবং নেতাকর্মীদের যে আবেগ উচ্ছ্বাস, সেই কারণে আসলে অনেকে আগে ভাগে চলে এসেছেন। কেউ এসছেন আজকে রাত্রে এখানে অবস্থান করবেন, কারণ তারা চাচ্ছেন একেবারে মঞ্চের সামনে অবস্থান করে তাদের প্রিয় নেতাকে এক নজর দেখার জন্য।
যেহেতু দীর্ঘদিনের একটি যদি বলি অচল অবস্থা, দীর্ঘদিনের তারা তাদের প্রিয় নেতার কাছে বা সামনাসামনি দেখতে পারেননি। ফলে সে আবেগের কারণে অনেকে গতকালেও অনেকে এখানে রাতে ছিলেন বলে আমাদেরকে জানিয়েছেন। আজকেও সেই সংখ্যাটা অনেক বেশি হবে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মারফি কিন্তু প্রচুর মানুষ কিন্তু বাড়ছেন এবং শুধুমাত্র বিএনপির পদধারী নেতারা আসছেন না, বিএনপির সমর্থক, বিএনপির ভোটার, বিভিন্ন উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল, বিভিন্ন অঞ্চলের যারা একেবারে প্রান্তিক মানুষ তারাও কিন্তু আজকের এই সংবর্ধনা মঞ্চের আশেপাশে অবস্থান করছেন। তারা জানাচ্ছেন প্রত্যেকটি ওয়ার্ড থেকে, ইউনিয়ন থেকে তাদের নেতাকর্মী, সমর্থক, ভোটাররা তারেক রহমানকে স্বাগত জানানোর জন্য তারা ঢাকা আসছেন এবং তারা বিশ্বাস করছেন আগামীকাল কয়েক লক্ষ মানুষ তারেক রহমানকে স্বাগত জানাবেন এবং সেই স্বাগত জানানোর যে সার্বিক প্রস্তুতি কোনো কিছুর আসলে কমতি রাখছে না বিএনপির পক্ষ থেকে। বলা হচ্ছে এই তারেক রহমান যে এই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আগামীকাল 12টা নাগাদ তিনি যখন নামবেন, এরপর থেকে তিনি আর এখানে আসবেন প্রায় 1 ঘন্টা সময় হাতে নিয়ে এবং 1টার পর মূলত এই সংবর্ধনা মঞ্চে তিনি তার বক্তব্য রাখবেন নেতাকর্মীদের উদ্দেশ্যে। বিএনপি মহাসচিব সেই সংবর্ধনা স্থলে সভাপতিত্ব করবেন। সব মিলিয়ে সব আয়োজন সম্পূর্ণ, শুধুমাত্র কয়েক ঘন্টা সময়ের অপেক্ষা। মারফি। শাকিল, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। আপনি আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় রয়েছেন আমাদের আরেক সহকর্মী রাব্বি সিদ্দিকী, যাচ্ছে তার কাছেও। রাব্বি, বিমানবন্দর এলাকায় তো নজরদারি বাড়ানো হয়েছে, সেখানকার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন জানাবেন। আমরা দেখেছি যে বিমানবন্দরে যারা সিকিউরিটির দায়িত্বে আছেন তারা বাড়তি সতর্কতা ব্যবস্থা নিয়েছেন। এর মধ্যে আমরা দেখেছি যে যাত্রীদের সাথে দর্শনার্থীদের যে চাপটি, সে চাপটি কমানোর চেষ্টা করছেন। গাড়িতে তল্লাশি চলছে এবং সেই সাথে সন্দেহভাজন কাউকে দেখলে বা এমন কিছু তাদের সামনে পড়লে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুরো এয়ারপোর্ট কিন্তু সেজেছে, রাস্তা সেজেছে, ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে এবং যে জোন থেকে, ভিআইপি জোন থেকে বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান বের হবেন যে গেট দিয়ে, সেই গেটে কিন্তু প্রস্তুতি আমরা দেখেছি এবং সেখানে নিরাপত্তা বাহিনী, পুলিশ, সেই সাথে এপিবিএন, সেই সাথে বিমানবন্দরের যে বিশেষ ফোর্স সহ নিরাপত্তা বাহিনী তারা চেষ্টা করছেন এবং তাদের সাথে কথা হয়েছে যে বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানের আসা উপলক্ষে তারা তাদের প্রস্তুতি সম্পন্ন করেছেন। এর মধ্যে আপনি জানেন যে বাংলাদেশ বিমানের BG202 ফ্লাইটে তিনি আজ রাত 12:15 বাংলাদেশ সময় রাত 12:15 লন্ডনে হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে তিনি রওনা হবেন এবং এই বিমানটি যাত্রা বিরতি দেবে সিলেটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে। সেখান থেকেই কিন্তু দুপুর 11:55 থেকে 12টার মধ্যে এই বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন এবং তারেক রহমানের সঙ্গে একই সাথে দেশে ফিরবেন তার পরিবার, তার স্ত্রী এবং কন্যা। এবং সেই প্রস্তুতি কিন্তু দেখেছি যে এই 17 বছর পর বিএনপির এই নেতার দেশে ফেরা নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা যেমন আছে, সেই সাথে মানুষের আবেগ আছে এবং আমরা দেখেছি যে এই সমস্ত দর্শনার্থীরা যে তাদের প্রিয় মানুষকে বিদায় দিতে চাইছেন, কিন্তু আসলে এই যে একসাথে অনেক লোক বিদায় দিতে পারছেন না, তারা কিন্তু বলছেন যে আসলে তারা এই নিরাপত্তা ব্যবস্থায় কড়াকড়িকে তারা কিন্তু মেনে নিয়েছেন। সেই বক্তব্য কিন্তু আমাদের কাছে আছে। বলছেন যে তিনি 17 বছর প্রবাসে ছিলেন এবং তিনি দেশে আসছেন এবং এই যে এইটুকু কড়াকড়ি সেটুকু তারা মানছেন নিরাপত্তার স্বার্থেই। বিমানবন্দর কর্তৃপক্ষ, সিভিল এভিয়েশন সহ অন্যান্য যত সংস্থা আছে তারা সবাই কিন্তু প্রস্তুতি নিয়ে রেখেছে। এর মধ্যে সন্ধে 6টার পর থেকে শুধুমাত্র যাত্রীরাই এই বিমানবন্দর প্রবেশ করতে পারবে, কোনো দর্শনার্থী কিন্তু প্রবেশ করতে পারবে না এবং সেটি আগামীকাল দুপুর পর্যন্ত। এই ছিল আমার কাছে সবশেষ। রাব্বি, ধন্যবাদ আপনাকে। দীর্ঘদিন পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে বরণ করে নিতে দেশের বিভিন্ন স্থান থেকে ঢাকামুখী হচ্ছেন নেতাকর্মীরা। এরই মধ্যে বিভিন্ন জেলা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন নেতাকর্মীদের বহর। কোথাও কোথাও দুপুর বা বিকালে বাসগুলো রওনা দিবে। সকাল থেকে রাজধানী ঢাকার প্রবেশ দ্বারগুলোয় তেমন একটা ভিড় ছিল না, তবে বেলা বাড়ার সাথে সাথে নেতাকর্মীদের বহনকারী যানবাহনের সংখ্যা বাড়বে বলে ধারণা সংশ্লিষ্টদের। ঢাকা ময়মনসিংহ, ঢাকা চট্টগ্রাম ও ঢাকা আরিচা সহ সকল সড়ক মহাসড়কে সতর্ক অবস্থানে রয়েছে ট্রাফিক ও হাইওয়ে পুলিশ। এছাড়া তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে দেশের 10টি রুটে চলাচল করবে বিশেষ ট্রেন। বেশিরভাগ ট্রেনের শিডিউল সন্ধ্যা, রাত ও কাল ভোরে।
ভোলা, বরিশাল, পটুয়াখালী থেকে লঞ্চ যোগে ঢাকায় আসবেন বিএনপি নেতাকর্মীরা। প্রস্তুত করা হয়েছে লঞ্চের বহর। বগুড়া থেকে 5 শতাধিক বাসে করে ঢাকার উদ্দেশ্যে রওনা করবেন বিএনপি নেতাকর্মীরা। যোগ দিবেন তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে। এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেরুল সুজন। যাচ্ছি তার কাছে। সুজন, বাসগুলো কখন নাগাদ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে? নেতাকর্মীরা কি বলছেন এই বিষয়ে? মারফি, এই মুহূর্তে আমরা রয়েছি বগুড়া শহরের পুলিশ লাইন্স এলাকায় এবং সকাল থেকেই কিন্তু মারফি তারেক রহমানকে বরণ করবার জন্য বগুড়ার যারা নেতাকর্মী রয়েছেন বিএনপির তারা কিন্তু এখান থেকে রওনা দিচ্ছেন। একে একে বাসগুলো ছেড়ে যাচ্ছে এবং বিভিন্ন উপজেলা, বিভিন্ন ওয়ার্ড কিংবা বিভিন্ন ইউনিটের যারা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু সকাল থেকেই জড়ো হয়েছেন ঢাকায় যাবার জন্য। এবং জেলা বিএনপির নেতারা আমাদেরকে যেটি জানিয়েছেন 500টিরও বেশি বাসে করে নেতাকর্মীরা কিন্তু যেতে শুরু করেছেন আজকে একদম ভোরবেলা থেকেই। এবং এই মুহূর্তে আমরা দেখছি যে বগুড়ার এই এলাকাতে অর্থাৎ বগুড়া শহরের শেষ প্রান্তে এসে এখানে কিন্তু প্রচুর বাস দাঁড়িয়ে রয়েছে এবং নেতাকর্মীরা কিন্তু বেশ উচ্ছ্বসিত, উদ্বেলিত, কারণ প্রায় 18 বছর পর তাদের দলের যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি এই বগুড়ার মানুষ, তিনি দেশে ফিরছেন প্রায় 18 বছর পরে। এই আনন্দ আসলে নেতাকর্মীরা ভাষায় প্রকাশ করতে পারছেন না। অনেকের সঙ্গে আমরা কথা বলছিলাম, তারা বলছিলেন দীর্ঘ প্রায় 1.5 যুগ ধরে তারা অপেক্ষা করছেন তাদের প্রিয় নেতার বাংলাদেশে আগমনের। সেই দিনটি অবশেষে চলে এসেছে। আগামীকাল 25 ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশে আসবেন। এই আনন্দ, এই খুশি, এই উচ্ছ্বাস এবং এই উত্তেজনা নিয়ে কিন্তু বগুড়ার যারা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু বগুড়া থেকে রওনা দিচ্ছেন। এবং যেমনটি মারফি দেখতে পাচ্ছেন যে নেতাকর্মীরা স্লোগানে সবাইকে উজ্জীবিত করে সবাই মিলে আসলে বগুড়ায় এবার যিনি সংসদ সদস্য প্রার্থী হয়েছেন দল থেকে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তাকে বরণ করার জন্য কিন্তু বগুড়া থেকে এভাবেই হাজার হাজার নেতাকর্মী ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। মারফি। সুজন, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এবার যাচ্ছি আমাদের আরেক সহকর্মী পলাশ প্রধানের কাছে। তিনি ঢাকা ময়মনসিংহ মহাসড়কের আব্দুল্লাপুর এলাকায় রয়েছেন। পলাশ, রাজধানীর প্রবেশপথের কি অবস্থা দেখছেন? সেখানকার নিরাপত্তা জোরদার কতটা? নেতাকর্মীদের আসার কোনো খবর রয়েছে কি? ঘুরে ঘুরে দেখেছি এবং প্রত্যেকটি পয়েন্টও আমরা গেছি। সেখানে কিন্তু আসলে প্রশাসনের যে নিরাপত্তা বলা হয় সেটি আমরা আসলে কাউকে আর দেখিনি। তবে ট্রাফিক বিভাগের পক্ষ থেকে আমরা দেখছি তারা রাজধানীতে প্রবেশ করার জন্য স্বাচ্ছন্দ্যের জন্য দূরপাল্লা পরিবহনগুলি প্রবেশ করতে পারে সেই বিষয় কিন্তু আমরা লক্ষ্য করছি যে ট্রাফিক পুলিশ কিন্তু আসলে কোথাও যেন জটলা সৃষ্টি না হয় সেক্ষেত্রে কিন্তু তারা রাজধানীতে প্রবেশ করার জন্য বিভিন্ন সুযোগ সুবিধা করে দিচ্ছে, সেটি আমরা দেখেছি। তবে আরেকটি বিষয় যেটি লক্ষ্য করেছি যে অন্য দিনের চেয়ে আজকে সকাল থেকেই কিন্তু আমরা দেখেছি যে দূরপাল্লার যে বাসগুলো রয়েছে সেই বাসগুলো আসলে কিন্তু প্রচুর পরিমাণে ঢুকছে এবং সেখানে যে আসলে যে নেতাকর্মীরা যে ঢাকাতে প্রবেশ করছে সেটিও লক্ষ্য করা গেছে যে তারা বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে কিন্তু তারা ঢাকাতে প্রবেশ করছে, সেটি আমরা গতকাল রাতের থেকে দেখেছি। তবে রাজধানীর পার্শ্ববর্তী যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলো যদিও নিকটবর্তী এলাকায় সেক্ষেত্রে আসলে রাত্রে থেকে বা আগামীকাল সকাল থেকে তারা একটা বিশাল একটি প্রস্তুতি রয়েছে। আমরা কিন্তু গাজীপুর মহানগর এবং রাজধানীর উত্তরা 18 আসন যেটি রয়েছে সেখানেও আমরা ঊর্ধ্বতন যে নেতাকর্মী রয়েছে তাদের সাথে কথা বলছি। তারা যে বিষয়টি বলছে যে তারা নেতাকর্মী সহ সকলকে নিয়েই মূলত আগাম প্রস্তুতি রয়েছে। তারা সর্বকালের সর্ববৃহৎ নেতাকর্মীদের উপস্থিত হবে এমনটা কিন্তু তারা প্রস্তুতি রয়েছে। তবে গতকাল থেকে যে রাজধানীতে যে প্রবেশ করছে যে বিভিন্ন পরিবহনগুলো সেটি যে আসলে যে কোন পরিবহনগুলো কোথায় গিয়ে থামবে সেটি নিয়ে কিন্তু আমরা দেখছি ট্রাফিক পুলিশের বিভাগের পক্ষ থেকে আমরা দেখছি সকাল থেকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ বলছিল যে কোথাও যেন জটলা না হয়, অর্থাৎ ঢাকা ময়মনসিংহ মহাসড়ক যেন কোথাও যেন জটলা সৃষ্টি না হয় সেক্ষেত্রে তারা বিশেষ কিছু স্থান নির্ধারিত করছে, সেই স্থানে মূলত সেই পরিবহনগুলো রাখা হবে। পলাশ প্রধান, ধন্যবাদ আপনাকে। রামপুরায় 28 জনকে হত্যা মামলায় সেনা কর্মকর্তা কর্নেল রেদওয়ানুল ইসলাম, মেজর রাফাত বিন আলম এবং 2 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী রাব্বি হোসেন, যাচ্ছে তার কাছে। রাব্বি, রামপুরায় 28 জনকে হত্যায় কি কি অভিযোগ আনা হয়েছে? বিচার শুরুর আদেশ কখন নাগাদ হতে পারে জানাবেন।
মারফি, জুলাই আগস্টের আন্দোলনে রাজধানীর রামপুরাতে 28 জন ছাত্র জনতাকে হত্যার মামলায় এখানে আসামি রয়েছেন 4 জন। সেখানে 2 জন সেনা কর্মকর্তা, একজন কর্নেল রেদওয়ানুল ইসলাম, তিনি মূলত বিজিবিতে কর্মরত ছিলেন। পাশাপাশি এখানে সাবেক মেজর রাফাত বিন আলম, এই 2 জন গ্রেফতার রয়েছেন এই মামলায়। আর 2 জন আসামি রয়েছেন খিলগা জোনের এডিসি রয়েছেন, পাশাপাশি রামপুরা থানার আরেকজন ওসি রয়েছেন এই মামলায় আসামি। তারা 2 জন পলাতক রয়েছেন এবং এই মামলায় এখন পর্যন্ত যে 2 জন গ্রেফতার রয়েছে সেনা কর্মকর্তা, তাদেরকে হাজির করা হয়েছে। এখানে অভিযোগ আনা হয়েছে যে রামপুরা এলাকায় যে ছাত্র জনতা গণঅভ্যুত্থানে অংশ নিয়েছিলেন, সেখানে নির্বিচারে ছাত্র জনতাকে তারা গুলি করে হত্যা করেছেন। এই বিষয়টি নিয়ে একটা অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে। যদিও এর আগে প্রসিকিউশন থেকে তাদের যে অভিযোগের এই গঠনের শুনানি করেছেন, সেখানে এই বিস্তারিত তথ্য তুলে ধরেছেন যে কিভাবে এই কর্নেল রেদওয়ানুল ইসলাম শিক্ষার্থীদের উপর বা ছাত্র জনতার উপর যারা আন্দোলনে নির্বিচারে গুলি করেছেন, ভিডিও ফুটেজে তাকে দেখা গিয়েছে, এরকম অভিযোগ রয়েছে। পাশাপাশি প্রসিকিউশন বলেছে যে যখন সাক্ষ্য গ্রহণ অধ্যায় শুরু হবে তখন তারা আরও বিস্তারিত জানাবেন যে কোন কোন জায়গা থেকে সেখানে 28 জনকে হত্যার কাজে তারা অংশ নিয়েছিলেন, এই বিষয়টি জানাবেন। তবে আসামিপক্ষের যারা আইনজীবী রয়েছেন তারা বারবারই বলছেন যে এই ঘটনার সঙ্গে তারা যুক্ত ছিলেন না বা জড়িত ছিলেন না, তাদেরকে অব্যাহতি চেয়েও তারা শুনানি করেছেন। যেহেতু এখনও ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হয়নি, কার্যক্রম শুরু হলে আমরা আসলে জানতে পারবো যে এই মামলাটির বিচার শুরু হবে নাকি এই মামলা থেকে আসামিদেরকে অব্যাহতি দেওয়া হবে। মারফি। রাব্বি, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন ঘিরে দেশের বিভিন্ন স্থানে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বসতবাড়ি, উপাসনালয়ের সাজসজ্জায় ব্যস্ত সময় কাটাচ্ছেন অনেকে। শান্তিপূর্ণ পরিবেশে উৎসব উদযাপন নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীও তৎপর, নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। রং বেরঙের কাগজ দিয়ে তৈরি করা হবে উৎসবের সাজসজ্জার বাহারি সব উপকরণ। শৈল্পিক সৃজনশীলতায় যিশুর জন্মদিনের প্রস্তুতিতে মেতেছে খুদে কারিগররা। সারা বছর ধরে এক্সাইটেড থাকি, সারা বছর ধরে একটা প্ল্যান করে রাখি যে বড়দিনে এই কাজগুলো করব, চার্চ সাজাবো। কাগজ দিয়ে বিভিন্ন জিনিস বানাচ্ছি, সে বিভিন্ন জিনিস এক একজন এক এক রকম বানাচ্ছে, যেরকম আমি তারা বানাচ্ছি, তারপরে আরও আছে যে ফুল বানাচ্ছে, তারপরে সেন্টা ক্লজ বানাচ্ছে। দরজায় করা নাড়ছে খ্রিস্টানদের ধর্মীয় উৎসব বড়দিন। সেই উপলক্ষে গোপালগঞ্জের খ্রিস্টান পল্লীতে উৎসবের আমেজ। জেলার 169টি গির্জাসহ খ্রিস্ট অনুসারীদের বসতবাড়ি সাজানো হয়েছে বর্ণিলালয়। করা হয়েছে নানা ধরনের বিশেষ অনুষ্ঠানের আয়োজন। আমরা মনে করি প্রশাসন আমাদের সার্বিক সহযোগিতা করবে এবং তারা আমাদের সাথে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন যে তারা আমাদের সহযোগিতা করবে। 24 তারিখ রাতে বিশেষ অনুষ্ঠান হবে, সেখানে পা ধোয়ানো অনুষ্ঠান হয় এবং সেখানে বিশেষ করে রাত্রি জাগরণের একটি বিশেষ সভা পরিচালিত হয়। আমাদের বড়দিন 25শে ডিসেম্বর, কিন্তু তার আগে থেকে, যেমন ডিসেম্বর 1 তারিখ থেকে কিন্তু আমাদের মধ্যে একটা ভাব চলে আসে ক্রিসমাস। ডিসেম্বরের 1 তারিখে আমরা খুব কীর্তন গান গেয়েছি। সারা গোপালগঞ্জে যতটা চার্চ আছে আমরা সব চার্চে ঘুরেছি। উৎসব ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা। আমরা এই গির্জাগুলোকে 2টা ক্যাটাগরিতে ভাগ করেছি, একটা হচ্ছে গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে কম গুরুত্বপূর্ণ বা সাধারণ। তো গুরুত্বপূর্ণ চার্চগুলোতে আমাদের স্ট্যাটিক ডিউটি থাকবে, পাশাপাশি আমাদের মোবাইল যে টহলগুলো আছে টহলগুলো থাকবে, টহলগুলো জোরদার করা হয়েছে। আর যেগুলো সাধারণ আছে সেগুলো আমাদের বিট পুলিশ, তারপরে থানা থেকে আমাদের মোবাইল টিম নিয়মিত টহল করবে। বেথেলহেমের এক গোয়াল ঘরে জন্ম যীশু খ্রিস্টের। সেই আদলে মুন্সিগঞ্জের সিরাজদিখানে তৈরি করা হচ্ছে গোশালা। বসতবাড়িতে সাজানো হয়েছে ক্রিসমাস ট্রি। 24 ডিসেম্বর রাত থেকেই চার্চগুলোতে থাকবে বিশেষ প্রার্থনা ও খ্রিস্টান ধর্মাবলম্বীদের মিলন মেলার আয়োজন। যীশু খ্রিস্ট পৃথিবীতে এসেছিলেন শান্তি স্থাপন করতে, মানুষকে মুক্তি দিতে। প্রতিবারের মতো এবারও আমাদের এই দিনটি আনন্দঘন মুহূর্তে কাটবে। সবাইকে বড়দিনের শুভেচ্ছা জানাই। সারা বছর একটি দিনের অপেক্ষায় থাকেন যিশু ভক্তরা। পুরো ডিসেম্বর জুড়েই নেওয়া হয় বড়দিনের প্রস্তুতি। আনন্দ উৎসবের সাথে খ্রিস্ট ভক্তদের কাছে যিশুর আগমন যেন ধরনীর সব অন্ধকার অস্থিরতা দূর করার আশা। আফরোজা লামিয়া, যমুনা নিউজ।
5.5 ঘন্টা বন্ধ থাকার পর পোর্ট পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে আবারও শুরু হয়েছে ফেরি চলাচল। এর আগে ভোরে পদ্মায় ঘন কুয়াশা দেখা দেয়। এক পর্যায়ে কুয়াশা আরও ঘনীভূত হলে চলাচলের অনুপযোগী হয়ে যায় ফেরি। এই কারণে ভোর 6:30 থেকে সম্পূর্ণভাবে বন্ধ রাখা হয় ফেরি চলাচল। এতে পারাপারের অপেক্ষায় দুই পারে আটকা পড়ে 2 শতাধিক যানবাহন। পরে বেলা 11টার দিকে কুয়াশা কেটে গেলে আবারও ফেরি চলাচল শুরু হয়। যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় একটি নার্সিং হোমে বিস্ফোরণে কমপক্ষে 2 জনের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ কমপক্ষে 5 জন। উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা। মঙ্গলবার দুর্ঘটনার শিকার হয় ব্রিস্টলের 174 শয্যা বিশিষ্ট নার্সিং হোমটি। প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় সময়ে দুপুর 2টার দিকে হঠাৎ বিকট শব্দ হয় বিস্ফোরণ। পুরো ভবন দ্রুত আগুন ছড়িয়ে পড়ে, ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় চারপাশ। ছোটাছুটি শুরু করে মানুষ, উদ্ধারে এগিয়ে যায় স্থানীয়রা। খবর পেয়ে অভিযানে নামে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা। অগ্নিকাণ্ডে বিধ্বস্ত হয়েছে ভবনের একাংশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাস লিকেজ থেকে এই বিস্ফোরণ। নার্সিং হোমের কয়েকজন কর্মী জানিয়েছেন, 1 সপ্তাহ ধরে এই গ্যাসের গন্ধ পাওয়া যাচ্ছিল ভবনটিতে। পরবর্তী প্রজন্মের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সফল পরীক্ষা চালিয়েছে ভারত, যার নাম আকাশ মিসাইল সিস্টেম। দেশটির প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা DRDO চালায় এই পরীক্ষা, যার একটি ভিডিও প্রকাশ করেছে কর্তৃপক্ষ। পরীক্ষায় বিভিন্ন উচ্চতায় এবং দূরত্বে অবস্থিত নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে মিসাইল সিস্টেমটি। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা 70 থেকে 80 কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এর ইন্টারসেপ্টরের গতিবেগ ঘন্টায় 2500 কিলোমিটার। এতে থাকা রাডারের সাহায্যে 150 কিলোমিটার দূরে লক্ষ্যবস্তু শনাক্ত করা যায়। মাত্র 20 মিনিটের মধ্যে মোতায়েন করা যায় মিসাইল সিস্টেমটি। তুরস্কে বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন লিবিয়ার সেনাপ্রধান মোহাম্মদ আলী আহমেদ আল হাদ্দাদ। একই দুর্ঘটনায় দেশটির আরও 4 কর্মকর্তা নিহত হয়েছেন। মঙ্গলবার তুরস্ক থেকে ত্রিপোলি ফেরার পথে আঙ্কারার কাছে বিধ্বস্ত হয় তাদের বহনকারী প্রাইভেট জেট। নাশকতা নয়, প্রাথমিকভাবে বিমানের যান্ত্রিক ত্রুটিকে মনে করা হচ্ছে দুর্ঘটনার কারণ। ভাড়া করা বিমানে তুরস্ক সফরে গিয়েছিলেন লিবিয়ার সেনাপ্রধান আল হাদ্দাদ সহ 5 কর্মকর্তা। দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন সহ গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয়ে আলোচনা হয় দুপক্ষের মাঝে। ফিরতি পথে ঘটে বিপত্তি। দুর্ঘটনার সম্মুখীন হয় লিবিয়ার সরকারি কর্মকর্তাদের বহনকারী ফ্যালকন 50 মডেলের প্রাইভেট জেটটি। কর্তৃপক্ষ বলছে, স্থানীয় সময় রাত 8টার দিকে আঙ্কারা থেকে উড্ডয়নের কিছু সময় পরই বৈদ্যুতিক গোলযোগ দেখা দেয় আকাশযানটিতে। এয়ার ট্রাফিক কন্ট্রোলারের সাথে যোগাযোগ করে জরুরি অবতরণের অনুমোদন নেওয়া হয়। তবে সেই প্রক্রিয়া শুরুর আগেই এয়ার ট্রাফিকের রাডার থেকে গায়েব হয়ে যায় আল হাদাদের বিমানটি। পরে হাইমানা নামক জেলায় পাওয়া যায় উড়োযানটির ধ্বংসাবশেষ। উদ্ধার অভিযানে বের করে আনা হয় নিহতদের মরদেহ। প্রাথমিক তদন্তে এটিকে নিছক দুর্ঘটনা হিসেবেই দাবি করছে তুর্কি প্রশাসন। পশ্চিম লিবিয়ার শীর্ষ সামরিক কমান্ডার ছিলেন আল হাদাদ। 2011 সালে গাদ্দাফি বিরোধী আন্দোলনেও সক্রিয় ভূমিকা ছিল তার। গোষ্ঠীগত দ্বন্দ্বে জর্জরিত লিবিয়াকে একত্রিত করার চেষ্টায় গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে বিবেচিত আল হাদাদ, দেশজুড়ে যার ছিল ব্যাপক জনপ্রিয়তাও। সেনাপ্রধান আল হাদ্দাদের মৃত্যুতে 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে লিবিয়া। অনিক রহমান, যমুনা নিউজ।